Hello student, welcome back to our YouTube channel Science Beta। তো বন্ধুরা আজকে আমরা ক্লাস 10 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তাপের ঘটনাসমূহের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। তো প্রথম প্রশ্নটা দেখে নিই, কি বলা হয়েছে? পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক কত হবে? অপশান চারটের মধ্যে ফার্স্ট অপশান কে, 1/k² নাকি k² আর 1/k। তাহলে সঠিক উত্তরটা কি হবে? প্রথমে আমাদের জানতে হবে তাপীয় রোধাঙ্কটা কি। তাপ পরিবাহিতাঙ্কের অনন্যক হলো তাপীয় রোধাঙ্ক। অনন্যক অর্থাৎ 1/ কোনো কিছু থাকলে সেটাই হবে অনন্যক। যদি আমরা কে ধরি, এখানে কেই বলেছে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে, এটা 1/ দিতে হবে, কারণ এটা রোধাঙ্ক মানেই হলো পরিবাহিতাঙ্কের অনন্যক হলো রোধাঙ্ক। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ডি, 1/k হলো সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্নতে কি বলা হয়েছে? তরলের আপাত প্রসারণ গামা এ ও প্রকৃত প্রসারণ গামা আর এদের মধ্যে সম্পর্ক কি? ফার্স্ট আছে গামা এ গ্রেটার দ্যান গামা আর, গামা এ ইকুয়াল টু গামা আর, গামা এ লেস দ্যান গামা আর গামা এ বাই গামা আর ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? আপাত প্রসারণ প্রকৃত প্রসারণের থেকে বেশি, নাকি দুটোই সমান, নাকি দুটো ভাগে, নাকি আপাত প্রসারণের থেকে প্রকৃত প্রসারণ বেশি? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, প্রকৃত প্রসারণের থেকে আপাত প্রসারণ কম, অর্থাৎ প্রকৃত প্রসারণ বেশি। তাহলে অপশান এ সি হবে সঠিক উত্তর। এরপর 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত হবে? 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, 1/237 পার ডিগ্রি সেলসিয়াস, 1/173 পার সেলসিয়াস আর 1/137 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? গ্যাসের আয়তন গুণাঙ্কের মান হবে, সঠিক উত্তরটি হবে অপশান এ, 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হবে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান। এরপর 4 নম্বর প্রশ্নেতে কি বলা হয়েছে? গামা আর, গামা এ ও গামা জি এদের মধ্যে সম্পর্ক কি বার করতে হবে। প্রথমে গামা এ ইকুয়াল টু গামা আর প্লাস গামা জি, গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি, গামা জি ইকুয়াল টু গামা আর প্লাস গামা এ, আর গামা আর ইকুয়াল টু গামা এ মাইনাস গামা জি। তাহলে এদের মধ্যে সম্পর্কের আগে আমাদের জানতে হবে যেগুলো আসলে কি। প্রথমে গামা আর হলো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। নেক্সট গামা এ হলো আপাত প্রসারণ গুণাঙ্ক। এরপর গামা জি হলো পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার এদের মধ্যে আমরা যদি সম্পর্কটা বার করি, আমরা জানি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু আপাত প্রসারণ গুণাঙ্ক যোগ পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান বি, গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান বি। এরপর 5 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে? তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের থেকে কি হবে? তাহলে তরলের প্রকৃত প্রসারণ বেশি, নাকি কম, নাকি সমান, আর নাকি কম বা বেশি? তাহলে তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের থেকে কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ, বেশি। তাহলে তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের থেকে বেশি। এরপরে নেক্সট কোয়েশ্চেন, তাপ পরিবাহিতাঙ্কের একক কী? আমরা জানি তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? রোধাঙ্কের অনন্যাককে তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। এর একক কী? তাহলে ফার্স্ট অপশান WM/K ইনভার্স, WM−K, WM/K আর লাস্ট অপশান WM−K ইনভার্স। তাপ পরিবাহিতাঙ্কের একক হলো, এটা এসআই পদ্ধতিতে দেওয়া আছে।
তাহলে এর উত্তরটা হবে অপশান ডি ডাব্লিউ এম ইনভার্স কে ইনভার্স। এরপর নেক্সট অর্থাৎ 7 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত? আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত? 0, 1, অসীম আর 100। যেহেতু এটা আদর্শ পরিবাহী বলেছে তাই তাপ পরিবাহিতাঙ্কের মান হবে, সঠিক উত্তর হবে অপশান ডি অসীম। কিন্তু এটা যদি অন্তরকের ক্ষেত্রে বলা হতো তাহলে তাপ পরিবাহিতার মান হতো 0। যদি এটা অন্তরকের ক্ষেত্রে বলা হতো তাহলে তাপ পরিবাহিতার মান হতো 0, কিন্তু এটা আদর্শ পরিবাহীর ক্ষেত্রে বলা হয়েছে তাই এর তাপ পরিবাহিতার মান হবে অসীম। এর পরের প্রশ্নটি হলো সঠিক সম্পর্ক কি? আলফা, বিটা আর গামা তিনটের মধ্যে সঠিক সম্পর্ক কি? আলফা ইকুয়াল টু 2 বিটা ইকুয়াল টু 3 গামা, 3 আলফা ইকুয়াল টু 2 বিটা ইকুয়াল টু গামা, 3 আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 2 গামা, আর আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তাহলে এদের সব কিছুর মধ্যে সঠিক সম্পর্কটা কি আমাদের বলতে হবে। এখানের মধ্যে সঠিক সম্পর্কটি হলো অপশান ডি আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। পরের প্রশ্নে কি বলা হয়েছে, ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কোন পদার্থের ক্ষেত্রে? তাহলে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় পারদ, দুধ, তামা নাকি জল? এই পারদ, দুধ, তামা, জল এদের মধ্যে অপশান সি দুধের মধ্যে ব্যতিক্রান্ত প্রসারণ। এর পরের প্রশ্নে কি বলা হয়েছে, তাপীয় পরিবাহিতা সর্বোচ্চ। তাপীয় পরিবাহিতা কোন পদার্থটাই সর্বোচ্চ? হীরক, রূপো, লোহা, নিকেল। এই চারটির মধ্যে তাপ পরিবাহিতা সর্বোচ্চ হলো হীরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতা সর্বোচ্চ। এর তাপ পরিবাহিতাঙ্ক কেলভিন স্কেলে 2.39 থেকে 5.26। তাহলে হীরকের তাপ পরিবাহিতা সর্বোচ্চ, সঠিক উত্তরটি তাহলে অপশান এ। এরপর 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, কোনটির প্রসারণ গুণাঙ্ক কম? কি অপশান? ফার্স্ট অপশান লোহা, তামা, ইনভার আর নিকেল। এই চারটির মধ্যে প্রসারণ গুণাঙ্ক কম, সবথেকে কম হলো এখানের মধ্যে ইনভার। তাহলে অপশান সি সঠিক উত্তর হলো ইনভার হলো প্রসারণ গুণাঙ্ক কম। এরপর নেক্সট কোয়েশ্চেন, গ্যাসের আপাত প্রসারণ নেই কেন? গ্যাসের আপাত প্রসারণ নেই কেন? গ্যাসের সর্বদা প্রকৃতি প্রসারণ হয়, গ্যাসের পাত্রের প্রসারণ হয় না, পাত্রের প্রসারণ অপেক্ষা গ্যাসের প্রসারণ অনেক বেশি হওয়ায় পাত্রের প্রসারণ অগ্রাহ্য করা হয়, নাকি কোনোটিই নয়? তাহলে গ্যাসের আপাতন প্রসারণ নেই, পাত্রের প্রসারণ অপেক্ষা গ্যাসের প্রসারণ অনেক বেশি হওয়ায় পাত্রের প্রসারণ অগ্রাহ্য করা হয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান সি। এরপর নেক্সট কোয়েশ্চেন, চার্লসের সূত্রে স্থির থাকে কি? গ্যাসের ভর ও আয়তন, গ্যাসের আয়তন ও চাপ, গ্যাসের চাপ ও তাপমাত্রা, গ্যাসের ভর ও চাপ। প্রথমত আমাদের চার্লসের সূত্রটা কি সেটা আমাদের একবার মনে করে নিতে হবে। চার্লসের সূত্র কি? নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে এখান থেকে সঠিক উত্তরটি হবে অপশান ডি গ্যাসের ভর ও চাপ। এর পরের প্রশ্নতে কি বলা হয়েছে, গ্যাসের প্রসারণের ক্ষেত্রে বিবেচনা করা হয়। কিসের বিবেচনা করা হয়? শুধুমাত্র চাপ, চাপ ও উষ্ণতা, শুধুমাত্র উষ্ণতা নাকি কোনোটিই নয়? তাহলে সঠিক উত্তরটি হবে চাপ ও উষ্ণতা। আমরা দেখি গ্যাসের প্রসারণের ক্ষেত্রে চাপ ও উষ্ণতার বিবেচনা করা হয়। তাহলে সঠিক উত্তর অপশান সি। নেক্সট প্রশ্ন, একটি পাতের বেধ ডি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং 2 বিপরীত তলের তাপমাত্রার পার্থক্য টি হলে ওই পাতের মধ্য দিয়ে একক সময়ে পরিবাহিত তাপ কত হবে? তাহলে এখানে কিউ এর মানটা বার করতে হবে। তাহলে কি বলেছে, পাতের বেধ ডি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ আর বিপরীত তলের তাপমাত্রার পার্থক্য টি হলে পরিবাহিত তাপের মান কত? ফার্স্ট অপশান কিউ ভ্যারিসেস ডি এটি, কিউ ভ্যারিসেস এটি বাই ডি, কিউ ভ্যারিসেস ডিটি বাই এ
আর কিউ ভ্যারিসেস T/dA। তাহলে এখানের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান বি, কিউ ভ্যারিসেস AT/D। এর পরের প্রশ্ন, তাপের সুপরিবাহী। তাহলে এর মধ্যে তাপের সুপরিবাহী কোনটি? কাঠ, কর্ক, গ্রাফাইট আর বায়ু। তাহলে কাঠ, বায়ু, কর্ক, গ্রাফাইট এদের মধ্যে তাপের সুপরিবাহী হলো গ্রাফাইট। তাহলে সঠিক উত্তর হলো অপশান ডি, গ্রাফাইট। এরপর 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? তাপ পরিবহনের ক্ষেত্রে পদার্থের অণুগুলির কীরকম অবস্থান থাকে? নির্দিষ্ট দিকে গতিশীল হয়, স্থির থাকে, বিক্ষিপ্তভাবে গতিশীল হয়, বেশি বিস্তার নিয়ে কাঁপে। তাহলে তাপ পরিবহনের ক্ষেত্রে পদার্থের অণুগুলি বেশি বিস্তার নিয়ে কাঁপে। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান ডি। এরপরে 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোনো কঠিন পদার্থের সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ যথাক্রমে এসি ও এফ। তাহলে কঠিন পদার্থের সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? সেলসিয়াস স্কেল হলো এসি আর ফারেনহাইট স্কেল হলো এফ। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি হবে? ফার্স্ট অপশান এফ ইকুয়াল টু 5/9 এসি, এফ ইকুয়াল টু 9/5 এসি, এফ ইকুয়াল টু 5/6 এসি আর এফ ইকুয়াল টু 5/3 এসি। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর সম্পর্ক হবে অপশান এ, এফ ইকুয়াল টু 5/9 এসি। এরপর 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোনো পরিবাহীর বেধ ডি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ও তাপ পরিবাহিতা কে হলে তাপীয় রোধ কত হবে? তাহলে পরিবাহীর বেধ ডি, ক্ষেত্রফল এ আর পরিবাহিতা কে হলে তাপীয় রোধ হবে কি 1/k নাকি DA/k, A/kd আর D/ka? তাহলে সঠিক উত্তরটি হবে অপশান এ, D/ka হলো সঠিক উত্তর। এরপর পরের কোয়েশ্চেনে কি বলা হয়েছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? কঠিন, গ্যাসীয়, তরল আর কঠিন, তরল ও গ্যাসীয়। তাহলে এই চারটির মধ্যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? অপশান এ, কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রযোজ্য। এরপর 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? আয়তন প্রসারণ ঘটে। আয়তন প্রসারণ কোথায় ঘটে? শুধুমাত্র কঠিন পদার্থে, শুধুমাত্র তরল পদার্থে, শুধুমাত্র গ্যাসীয় পদার্থে আর কঠিন, তরল ও গ্যাসীয় সব পদার্থে। আয়তন প্রসারণ বলতে আমরা বুঝি আয়তন বৃদ্ধি পেলেই আয়তন প্রসারণ হয়। তাহলে আয়তন কঠিন, তরল ও গ্যাসীয় 3 রকম পদার্থের ক্ষেত্রেই আয়তন প্রসারণ হয়। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান ডি, কঠিন, তরল ও গ্যাসীয় সব পদার্থেই আয়তন প্রসারণ ঘটে। এর পরের প্রশ্নতে কি বলা হয়েছে? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস, 18 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস, 24 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস আর 36 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, 36 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক এর 3 গুণ হবে। তাহলে 36 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হবে সঠিক উত্তর, অপশান সি। এর পরের প্রশ্ন, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা হলে ও আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে তাহলে আলফা ইসটু বিটা ইসটু গামা এদের 3 জনের অনুপাত কত হবে? ফার্স্ট অপশান 1:2:3, 3:2:1, 2:1:3 আর 1:3:2। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত হবে সঠিক উত্তর হবে অপশান এ, 1:2:3। তাহলে বন্ধুরা আশা করি এই 25টা এমসিকিউ তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিওই এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আরও অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করা হবে। সো বাই, হ্যাভ এ নাইস ডে।